তুমি তোমার পাই কই পাবে কত খবর নাও। টিভি লাগানো তুমি তুমি এত পারলো। কি বলবো তোমাকে আমি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? কি অবস্থা মায়ের? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো তোমার আছেন স্যার? হ্যাঁ ভালো, তোমার জন্য আজকে সায়নাটা নিয়ে আসতে হলো, সোনাটা। সরি স্যার, কি কষ্ট করবো, দিয়েছি স্যার। বাকিরা বলতেছে যে আমার আবার সকালবেলা আজকে কলেজে যেতে হচ্ছে। আমাদের আবার স্যার বৃহস্পতিবার টাইম দিছে স্যার অ্যাসাইনমেন্ট জমার। আমাদের আবার ক্লাসগুলো রাতে নেয়, যেদিন থাকে স্যার সেদিন আবার রাতে নেয় স্যার। এটা একটা ঝামেলা স্যার। লিঙ্কটা দিয়ে দিই স্যার। আমি দিয়ে দিচ্ছি তো। ও দিয়ে দিছেন স্যার? জি জি, স্যার। স্যার ওরা আসবে না স্যার? জানি না, ইয়েস না তো, শুধু আকিল দেখছে আসবে না। স্যার, মাহমুদুল দেখছে। আকিল শুধু বলছে ওর ক্লাস আছে একটা কোচিং। কিন্তু বাকিরা তো কিছু লেখা থাকে না। স্যার ওরা কি স্যার মাহমুদুল ওরা কি ঢাকায় আসছে স্যার? টাকা এসে জয়েন সবাই? করতেছি, জয়েন করতেছি তো। ও, সবাই চলে আসছে স্যার? হুম, সবাই না, ওরা দুইজন না তিনজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহমুদুর কি অবস্থা তোমার? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো। জুনায়েদ রহমান জিদান, কি খবর তোমার? জুনায়েদ রহমান জিদান শুনতে পাচ্ছ না?
হিমু কই? মাহের? স্যার ওকে বলতেছি স্যার। স্যার হিমুকে বলছি স্যার, আসতেছে মনে হয় স্যার, দেখুক মেসেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাইন পড়ছনি আমি যা পড়াইলাম ফিনান্সে কতদিন? জি স্যার পড়ছি। আর বাকিরা পড়ছো? জি স্যার পড়ছি। আচ্ছা বলো দেখি, বাংলাদেশে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ কয়টা? বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ মোট কয়টা? স্যার এক তো বাংলাদেশ ব্যাংক, আরেকগুলো কর্পোরেট। বাংলাদেশে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ জাইন কয়টা? চারটা। সরকার, কোম্পানি বা কর্পোরেশন, বৈদেশিক সরকার বা কোম্পানি, আর মিউনিসিপাল কর্তৃপক্ষ। তো বললো কই? এবার বলো, বন্ডের বৈশিষ্ট্যের মধ্যে একটা পয়েন্ট আছে সুদের হার। সুদের হার কি বলো দেখি? কে মাহের বলো, সুদের হারটা কি? স্যার সুদের হারটা স্যার হইতেছে মানে কর বা এই যে একটা নির্দিষ্ট টাকার উপর একটা নির্দিষ্ট সুদ দেওয়া হবে, এটা। ওইভাবে বললে হবে না, বন্ডের লিখিত মূল্যের উপর যে নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয় সেটাকে আমরা বলি কুপন রেট বা চুক্তিবদ্ধ সুদের হার। ওটা লিখিত মূল্যের উপর জি স্যার। বার্ষিক বা অর্ধবার্ষিক ভিত্তিতে প্রদান করা হয়। পড়ো নাই আমার কাছে মনে হচ্ছে। আবার তারপরে এইটা বাদ, মানে এই কর বাদযোগ্য, এইখানে হ্যাঁ, স্যার এই সুদের কর বাদযোগ্য। তারপরে মাহমুদুল বলো দেখি, নিমজ্জিত তহবিল কি? গত ক্লাসে বলছিলাম নিমজ্জিত তহবিল। মাহমুদুল ভাই শোনো না, মাহমুদুল জি স্যার। স্যার নিম- মনে করো তো স্যার, ভুলে গেছি স্যার। তুমি পড়ো নাই, ভুলে যাও নাই, পড়ো নাই, সত্য কথা বলো। নিমজ্জিত স্যার তহবিল আমি কি? বলবো স্যার সত্যি কথা স্যার। হ্যাঁ সত্য কথা বলো। কালকে স্যার তৌফিকের স্যার ভাইয়ের বাসায় গেছিলাম স্যার, 2 দিন স্যার ওটাই তো ওখানে ছিলাম। বললাম, ওটাই তো বললাম, পড়ো নাই। পড়লে না ভুলে যাবা, জি স্যার। না পড়লে ভুলবো কোথ থেকে? জি স্যার, আসছি স্যার সন্ধ্যাবেলা এসে স্যার ঘুমাইছিলাম স্যার, মাথা ব্যথা করছিল, এখন মাথা ঠিক পারলো না। হয়েছে। নিমজ্জিত তহবিল কি? মাহের বলো, ভাই জিরান জাহিন বলো, নিমজ্জিত তহবিল গত ক্লাসে তো বুঝালাম অনেকক্ষণ ধরে। স্যার নিয়োজিত তহবিল হচ্ছে স্যার নিয়োজিত তহবিল সৃষ্টির উদ্দেশ্যে, এটা স্যার। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার নিয়োজিত তহবিল মূলত হচ্ছে স্যার কোম্পানি তার দায় যেন তাৎক্ষণিক দায়টা যেন পরিশোধ করতে পারে, এই জন্য স্যার সে একটা ফান্ড তৈরি করে, প্রত্যেক বছর একটা ফান্ডে টাকা রাখে। ওইটার দ্বারা সে তার হঠাৎ যদি কোনো এই যে কেউ ঋণের টাকা যদি তুলতে চায়, সেই সেই তহবিল থেকে সে টাকাটা পরিশোধ করে স্যার। মানে বিষয়টা এরকম, দায়কে কমানোর জন্য প্রতি বছর কোম্পানি মুনাফার একটা নির্দিষ্ট অংশ আলাদাভাবে রেখে তৈরি করে যে তহবিল তৈরি করে সেটা হচ্ছে নিমজ্জিত তহবিল। এর মূল উদ্দেশ্য একটাই, সময় মতো ঋণ পরিশোধ করা। আর এতে যাদের কোম্পানি কি সুবিধা হয়, যাদের কোম্পানি হঠাৎ করে আকস্মিক ভাবে আর্থিক অবস্থার উপর বিশাল চাপ না পড়ে, সেই জন্যই তহবিলটা ব্যবহার করা হয়। আচ্ছা জুনায়েদ জিদান পড়ছেনি? আমি গত ক্লাসে যা পড়াইলাম জি জি স্যার। তুমি জি বলো স্যার। দেখি, কল প্রভিশন কি? কল প্রভিশন স্যার কল প্রভিশন হচ্ছে মানে কল প্রভিশন বলতে মানে বুঝে মেয়াদ পূর্তির পূর্বে মানে ওই যে ইস্যুকৃত প্রতিষ্ঠান কর্তৃক বন্ড হোল্ডার কাছ থেকে মানে কিনে নেওয়া আর কি, ওই যে ভেরি গুড। বন্ডটা। হ্যাঁ মেয়াদ পূর্তির আগে নাকি? জি। আচ্ছা কিনে নেয় যে এখানে যে মূল্যে কিনে নেয় ওটাকে কোন মূল্য বলা হয়? কল প্রিমিয়াম, সরি স্যার, ইয়া তলব মূল্য। ইয়েস, তলব মূল্য। তলব মূল্য বন্ডের সমমূল্য থেকে বেশি হতে পারে নাকি? বেশি হতে পারে না? জি না স্যার। জি না স্যার। তলব মূল্য মানে যে মূল্যে কিনে নেয়, এটা বন্ডের যে জি মূল্য সমমূল্য থেকে জি বেশি হতে পারে। যদি বেশি হয় ওটাকে কি না বলা স্যার। হয়? যদি বেশি হয় তলব মূল্য।
আমার প্রশ্ন বোঝো নাই, স্যার কল প্রিমিয়াম বলে জি স্যার, জি কল স্যার প্রিমিয়াম। বুঝছি, কল প্রিমিয়াম, কল ওটাকে প্রিমিয়াম। কল প্রিমিয়াম বলে। একটা বন্ডের লিখিত মূল্য 1000, তলব করছে 1005 টাকা, তাইলে কল প্রিমিয়াম তো জি 5 টাকা, তাই না? জি আচ্ছা, এরপরে জি জি তৌফিক ইলাহি বলো দেখি, ইনডেনচার কি? ইনডেনচার, ইন্ডেন্টার হ্যাঁ ইনডেনচার। স্যার কালকে পড়েই নেই স্যার। আচ্ছা, তারপরে হিমু স্যার বলি বড়ুয়া, স্যার, হিমু বড়ুয়া, ইনডেনচার, জি স্যার ইনডেনচার কি? ইনডেনচার ইন্ডেঞ্চার হচ্ছে স্যার বন্ডের যাবতীয় তথ্য স্যার, যে দলিলটার মধ্যে লেখা থাকে, মানে বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান কি পরিমাণ সুদ দিবে বা ইত্যাদি, মানে বন্ডের সংক্রান্ত যেসব তথ্য দেওয়া দেওয়া উচিত মানে স্যার, শুধু যেগুলো ইস্যুকারী, দেওয়া থাকে। শুধু ইস্যুকারী প্রতিষ্ঠান না, এখানে বন্ড হোল্ডারও, উভয় পক্ষ। হ্যাঁ স্যার, উভয় পক্ষের তথ্য নিয়ে, মানে কে কতটুকু পাবে, কে কতটুকু দিবে, এই সবগুলা যে দলিলটার মধ্যে লেখা থাকবে স্যার। in short সেটাই এ। হচ্ছে বন্ড আমি শর্ট ইনডেনচার। হ্যাঁ ঠিক আছে, শর্ট ভাবেই বললে হবে, সমস্যা নেই। তারপরে এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন স্যার, হচ্ছে স্যার, মাহের, আখায়ের স্যার খান একটা মাহের। কোশ্চেন আছে হ্যাঁ কোশ্চেন তাড়াতাড়ি বলে বলো, জি, স্যার। তাড়াতাড়ি বলো। স্যার। উপরে 3 নম্বরে যে দেখেন স্যার, বেশিরভাগ বন্ড হলো পরিশোধযোগ্য। স্যার এখানে বেশিরভাগ সব বন্ডে তো পরিশোধ করা লাগে, তাই না? এখন বেশিরভাগ বলতেছে। না না, কিছু কিছু বন্ড আছে আজীবন মেয়াদ থাকে, ওগুলো পরিশোধযোগ্য না, অপরিশোধযোগ্য। আমরা বলবো এটা, বেশিরভাগ বন্ড পরিশোধযোগ্য ঠিক আছে, তবে কিছু বন্ড আছে অপরিশোধযোগ্য, সেগুলো পরে আমরা আলোচনা করব। ওটা খালি সুদ পাবা দিবা, এটাই তোমার লাভ। আচ্ছা, এরপরে আসি আমরা বন্ড হতে ইয়ল প্রাপ্তি, এটা বলো মাহের, জি, বন্ড স্যার। হতে ইয়ল প্রাপ্তি কি? স্যার স্যার, বন্ড yield হইতে question করি, স্যার, মাহির answer দেওয়ার আগে। স্যার বাজার মূল্যের সাথে সম্পর্কিত একটা কুপন সুদের হার স্যার। আর স্যার এটা দুই ধরনের হইতে পারে স্যার, চলতি ইল্ড হবে আর মূলধনী লাভ ইল্ড। স্যার চলতি ইল্ডটা হইতেছে যে নিয়মিত যে সুদটা দিবে ওইটাই, আর মূলধনী ইল্ডটা হইতেছে মূলধন সহ, মূলধনের উপর মানে মূলধন সহ যেটা। চলতি ইয়ল্ড হচ্ছে সুদের নিয়মিত সুদটা যেটা, সেটা ঠিক আছে। জি আর স্যার। মূলধনী লাভ যেটা বললাম, ওটা কি বললাম বুঝিনি। স্যার ওইটা বলছি স্যার, মানে যখন আমি বন্ডটা উঠাবো বা ভাঙবো তখন দিবে একসাথে। মানে তখন যদি বন্ডটা না, স্যার, ওটা না, ওটা না, স্যার আমি বন্ডটা, বলি, একটা বন্ড যদি 1000 টাকা মূল্যে ক্রয় করা হয়, জি স্যার ওইটাই পরবর্তীতে বলতেছি স্যার, পরবর্তীতে যদি 1050 টাকা বিক্রি করে, তখন এখানে মূলধনী লাভ হবে তখন 50 টাকা, ইল্ড হবে। 50 টাকা। মানে এক কথা, এটা বিক্রয় মূল্য যদি বেশি হয় ক্রয় মূল্য থেকে, তখন সেই ক্ষেত্রে ওই পার্থক্যটা হচ্ছে মূলধনী লাভ। এরপরে আমাদের বন্ডের শ্রেণী বিভাগ। জাহিন, শুনতে পাচ্ছ আমাকে? জাহিন, স্যার, স্যার ইল্ডটা হ্যাঁ। একটু স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা তুমি বলো দেখি, ট্রেজারি বন্ড কি? স্যার আমি না, জাহিন, স্যার সরকার কর্তৃক ইস্যুকৃত যেগুলো আছে ওইগুলো ওটাকে ট্রেজারি বন্ড বলে। ট্রেজারি বন্ড বাংলাদেশ সরকারের পক্ষে কারা ইস্যু করে, দায়িত্বপ্রাপ্ত কারা? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক। ট্রেজারি ব্যাংকে বন্ডের ক্ষেত্রে কি ধরনের দায় কিরকম, বা ওটা কি ঝুঁকি যুক্ত না ঝুঁকি মুক্ত? স্যার ঝুঁকি মুক্ত। ঝুঁকি মুক্ত, দেউলিয়াত্ব ঝুঁকি মুক্ত। আর এরপরে ইয়ে কি জানি বলতে চাইছিলে আমাদের, জুনায়েদ কি বলতে চাইছিলে তুমি? স্যার ইল্ডটা একটু বুঝে দিতে। ইয়ারলি গত ক্লাসে বুঝেছি না, আজকে আবার বুঝে নিতে সামনে দিয়ে যাওয়া যাবে না, আমরা আজকে সূত্র মূত্র স্যার আলোচনা হালকা করতে। একটু। তো ইয়েল্ড হচ্ছে বন্ড বা ঋণপত্রের বাজার মূল্যের সাথে সম্পর্কিত একটা বিষয়। এক কথা শর্টকাট উত্তরাই, শর্টকাট উত্তর হচ্ছে বন্ড বা ঋণপত্রের বাজার মূল্যের সাথে সম্পর্কিত একটা বিষয়। মানে জি একটা বন্ড যে মূল্যে কেনা হয় এবং বর্তমানে তার যে বাজার মূল্য, এই উভয় মূল্যের পার্থক্যই হচ্ছে ইয়েল্ড। এখন এখানে ইয়েল্ড কুপন সুদ হার হতে ভিন্ন হতে পারে, এখানে বলে দিচ্ছে কুপন সুদ হার হতে ভিন্ন হতে পারে। ইয়েল্ড দুই ধরনের হয়, একটা চলতি ইয়েল্ড, কারেন্ট ইয়েল্ড, আর একটা মূলধনী লাভ ইয়েল্ড। এখানে ইয়েল্ড বলতে আসলে প্রাপ্তিকে বোঝায়। হ্যাঁ, একটা চলতি ইয়েল্ড আর একটা হচ্ছে মূলধনী লাভ ইয়েল্ড। তো বন্ড বা ঋণপত্রের চলতি ইয়েল্ড হলো বার্ষিক সুদের পরিমাণ, মানে একটা বন্ড যত পার্সেন্ট ইন্টারেস্টে আমি লোন নিই, সে তত পার্সেন্ট সুদটাই হচ্ছে চলতি ইয়েল্ড। দ্যাট মিনস আমি যদি বলি আমি একটা বন্ড 1000 টাকা মূল্যে কিনলাম, তার রেট, ইন্টারেস্ট রেট 14%, তাহলে ওটার বাজার মূল্য 750 টাকা বর্তমান। এখন আমি চলতি ইয়েল্ড বের করবো কি করে? প্রথমে বার্ষিক সুদটা বের করে নিতে হবে, 1000 টাকার উপর 14%, 140, তারপরে বন্ডের বর্তমান বাজার মূল্য দিয়ে ভাগ করলেই হবে, কারেন্ট ইয়েল্ড রেট চলে আসবে। অন্যদিকে মূলধনী ইয়েল্ড যেটা, সেটা হচ্ছে এরকম যে একটা বন্ড আমি যে মূল্যে ক্রয় করি, সেটা যদি পরবর্তীতে অধিক মূল্যে বিক্রি করি, মানে 1000 টাকার বন্ড যদি আমি 1050 টাকায় বিক্রি করি,
তখন এখানে পার্থক্য যে 50 টাকা, এটাই হচ্ছে মূলধনী লাভ বা মূলধনী yield। তো এটারও জি আমরা অনুপাত বের করব। বের করতে গেলে আমাদের ওইভাবেই বের করতে হয়, সমাপনী মূল্য মাইনাস প্রারম্ভিক মূল্য ডিভাইডেড বাই প্রারম্ভিক মূল্য ইকুয়াল টু অনুপাত বের হবে যত পার্সেন্ট ডিভাইডেড বাই প্রারম্ভিক মূল্য দিয়ে। এই হচ্ছে আমাদের yield। এখন এর আগে ক্লাসে আমরা বন্ডের শ্রেণীবিভাগ সম্ভবত ইস্যুকারী প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আলোচনা করছিলাম, তারপর আমরা আর আলোচনা করি নাই। আজকে করব জামানতের উপর ভিত্তি করে বন্ডের শ্রেণীবিভাগ। অনেকেই হয়তো বলতে পারো স্যার স্যার। স্যার 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 হ্যাঁ। স্যার স্যার একটা ছোট কোশ্চেন করি হুম স্যার। বন্ডের উপর যেরকম এই চলতি ইল্ড, মূলধনী ইল্ড, তারপর কল টু অ্যাকশন, মানে এরকম কি ওয়াইটিএম এর সূত্র আছে? ডিবেঞ্চারের জন্য কি সেম সূত্র? একই মানে বন্ড আর ডিবেঞ্চারের জন্য কি সূত্র আছে? এখানে একটু কথা বলে রাখি আমি, এখানে বন্ড আর ডিবেঞ্চারকে সমার্থকভাবে ব্যবহার করা হয়েছে। এই অঙ্ক যেটা, এটা মূলত বন্ড ডিবেঞ্চারই। এখন সেটা নিয়ে কথা বলবো। এই যে এখনই আসবে তোমার এই প্রশ্ন উত্তর, অপেক্ষা করো, কিছুক্ষণ পরে এই প্রশ্ন উত্তর তুমি পেয়ে যাবা। আচ্ছা, জামানতের উপর ভিত্তি করে বন্ডকে দুই ভাগে ভাগ করা যায়, যথা জামানতযুক্ত বন্ড আর একটা হচ্ছে জামানতবিহীন বন্ড। এখন তোমরা, আমি এই জন্যই বললাম, এখন তোমরা একটা প্রশ্ন করতে পারা, আমরা গত ক্লাসে আমি বলেছিলাম বন্ড অলওয়েজ জামানত যুক্ত। এখন বন্ড Yes, sir. যদি জামানত যুক্ত না হয়ে জামানত বিহীন হয়, তখন সেটার নামটা আর বন্ড থাকে না, সেটাকে বলা হয় ডিবেঞ্চার। ঋণপত্র বা ডিবেঞ্চার। তো তুমি যে এটা বললে একটু আগে স্যার, বন্ডের ক্ষেত্রে যেমন ওয়াইটিএম, ওয়াইটিসি, কুপন রেট বা এটাগুলো বের করতে হয়, ডিবেঞ্চারও কি একই? জি স্যার, একই, পার্থক্য নেই। তো এখন আমরা এখানে প্রথমত জামানতবিহীন বন্ড, যেটাকে আনসিকিউরড বন্ড বলা হয়। জামানত ছাড়া যখন বন্ড ইস্যু করা হয় তখন তাকে জামানতবিহীন বন্ড বলে। এটা রিস্ক একটু বেশি, কারণ জামানত ছাড়া বন্ড ইস্যু করলে এটা রিস্কটা বেশি থাকে, কারণ আমি যদি ঋণের টাকা সময় মতো না পাই, তখন আমি ঋণের টাকা আদায় করতে অনেক সমস্যা হয়ে যায়। তো জামানতবিহীন বন্ডকে ঋণপত্র বা ডিবেঞ্চারে বলা হয়। এই যে এইমাত্র যেটা বললাম যে জামানত ছাড়া যে বন্ড, সেটাই হচ্ছে ঋণপত্র বা ডিবেঞ্চার। শুধুমাত্র বৃহৎ এবং আর্থিকভাবে সচ্ছল কোম্পানি, বৃহৎ মানে অনেক বড় কোম্পানি, আবার আর্থিকভাবে সচ্ছল মানে অনেক ভালো সচ্ছল অবস্থা তাদের, যাদের ক্রেডিট রেটিং অনেক ভালো। ক্রেডিট রেটিং মানে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, যদিও আজকে প্রশ্ন করিনি। ক্রেডিট রেটিং মানে হচ্ছে ওদের ঋণ পরিশোধ ক্ষমতা, ঋণের সুদ দেওয়ার ক্ষমতা সবে ভালো, সচ্ছলতার কারণে। এই অনুযায়ী কি করে, ক্রেডিট রেটিং কোম্পানিগুলো তাদেরকে একটা রেটিং বসায় দেয়, ট্রিপল বি এরকম রেটিং আছে। তো যাদের ক্রেডিট রেটিং অনেক ভালো, তারাই ঋণপত্র বা ডিবেঞ্চার ইস্যু করতে পারে। সবার ঋণপত্র ডিবেঞ্চার আবার পাবলিক বা জনগণ যারা বিনিয়োগকারী তারা অ্যাকসেপ্ট নাও করতে পারে, কারণ তারা মনে করে যে এইখানে বিনিয়োগ করলে খুব একটা লাভ নেই। এই জন্য যারা আর্থিকভাবে সচ্ছল বৃহৎ কোম্পানি, যাদের ক্রেডিট রেটিং অনেক ভালো, তারা এই ঋণপত্র বা ডিবেঞ্চার ইস্যু করতে পারে। জামানতবিহীন বন্ড সমূহ নিম্নরূপ। দুইটা, এখানে বলছে দুইটা। একটা হচ্ছে ঋণপত্র, যেটা এই মাত্র বললাম, দীর্ঘমেয়াদী জামানতবিহীন ঋণী হাতিয়ার বা দলিলকে ঋণপত্র বলে। শুধুমাত্র বৃহৎ এবং আর্থিকভাবে সচ্ছল কোম্পানি, একই কথা এখানে ঘুরে বলছে আবার, যাদের ক্রেডিট রেটিং অনেক ভালো, তারা এই ঋণপত্র ইস্যু করতে পারে। আরেকটা হচ্ছে আয় বন্ড, আর তিনটা, দুইটা না, আরেকটা হচ্ছে আয় বন্ড, ইনকাম বন্ড। কার জানি মাইক্রোফোনে একটু প্রবলেম হচ্ছে মনে, মেবি জোনাস জিরান। আমার তো আচ্ছা, বন্ধ করো, পরে যখন আমি প্রশ্ন করবো বা তোমাদের প্রশ্ন থাকলে মিউট আনমিউট করো, কারণ ওই আওয়াজগুলোতে আবার অনেকেরই কানে একবারই ধরে যায়। আমার ক্ষেত্রেও তোমাদের হইতে পারে যে আমার এখান থেকে অনেক আওয়াজ হচ্ছে, যাতে তোমার কান ধরে যাবে, কারণ অনেক সময় অল্প কয়েকদিনে এমন হয়ে গেল যে কান বন্ধ হয়ে গেছে। তো এখন আসো আয় বন্ড বা ইনকাম বন্ড। যে বন্ডের সুদ পরিশোধ নির্ভর করে বন্ড ইস্যুকারী কোম্পানির আয়ের উপর, তাকে আয় বন্ড বলে। মানে এটা আবার কি ধরনের কথা? আমরা জানি যে বন্ডের সুদ দিতেই হয়, আবার এখানে বলতেছে না, যে বন্ডের সুদ পরিশোধ নির্ভর করে বন্ড ইস্যুকারী কোম্পানির আয়ের উপর, তাকে আয় বন্ড। মানে কি, ওরা আয় করলে সুদ দিবে নাকি আয় করলে সুদ দিবে না, সেটাই বোঝাচ্ছে এখানে, মানে আয়ের উপর ডিপেন্ড করে। এ ধরনের বন্ড সাধারণ বা প্রচলিত বন্ডের মতোই, কিন্তু এক্ষেত্রে সুদ পরিশোধ নির্ভর করে ঋণ গ্রহীতা কোম্পানির আয়ের উপর। যদি কোম্পানি আয় পর্যাপ্ত পরিমাণে হয়, তাহলে বন্ডের উপর সুদ প্রদান করা হয়। তার মানে এখানে সুদটা আবার বাধ্যতামূলক না, এটা দ্বারা এটাই বোঝাচ্ছে আর। এখানে সুদটা কোম্পানি আয়ের উপর ডিপেন্ড করে, যে বছর কোম্পানি পর্যাপ্ত পরিমাণে আয় করবে, সেই বছর তারা বন্ডের উপর সুদ প্রদান করবে। আরেকটা হচ্ছে অধীন ঋণপত্র, যেটা সাবঅর্ডিনেট ডিবেঞ্চার বলা হয়। কোম্পানির ঋণপত্র সময়ের মধ্যে যদি এমন ধরনের কিছু ঋণপত্র থাকে
যেগুলোর দাবি অন্যান্য নিশ্চয়তাবিহীন ঋণপত্রের দাবি পরিশোধের পর মেটানো হয়, তবে সে ধরনের ঋণপত্রকে অধীন ঋণপত্র বলে। মানে বিষয়টা এরকম আর যে এই ঋণপত্রের দাবি যারা এর আগে ঋণ নিশ্চয়তাবিহীন ঋণপত্রের দাবি পরিশোধের পর মেটানো হয়, মানে একটু পরে আরই, এই জন্য এটাকে বলা হয় অধীন ঋণপত্র। কোম্পানি বিলোপ সাধন ঘটলে অন্যান্য ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত অধীন ঋণপত্র পরিশোধ করা হয় না। মানে ঋণপত্র আরো যে বিভিন্ন শ্রেণী বিভাগ করলাম ওগুলো পরিশোধ করা না পর্যন্ত এটা পরিশোধ করা হয় না। এরপরে জামানত যুক্ত বন্ড, আসলে এটাই মূলত বন্ড। যদিও আমরা এতক্ষণ ধরে জামানত বিহীন কথা বললাম, ওটা ডিবেঞ্চার, তবে জামানত যুক্ত বন্ডে আসলে বন্ড। যে সকল বন্ডের বিপরীতে বিভিন্ন ধরনের সম্পত্তি, যেমন আর্থিক সম্পত্তি এবং প্রকৃত সম্পত্তি, রিয়েল অ্যাসেট অথবা ইকোনমিক অ্যাসেট জামানত হিসেবে রাখা হয়, তাকে জামানত যুক্ত বন্ড বলে। যথা বন্ধকি বন্ড, মর্টগেজ বন্ড, মানে আমি স্থায়ী সম্পত্তি বন্ধক রাখলাম। যে সকল বন্ড স্থায়ী সম্পত্তি জামানত রেখে ইস্যু করা হয় তাকে বন্ধকি বন্ড বলে। নিজের জায়গা, নিজের জমি, নিজের বাড়ি এগুলো বন্ধক রেখে এই বন্ড ইস্যু করে, এই জন্য নাম এটা মর্টগেজ বন্ড। আমরা অনেকে এটাকে আগে এই নামে ডাকতাম, মর্টগেজ লোনও বলে, আসলে একই জিনিস, মর্টগেজ লোন। তো স্যার এরপরে আরেকবার বলবেন মর্টগেজ? মর্টগেজ লোন আর মর্টগেজ বন্ড এক কথায়। যে সকল বন্ডের বিপরীতে বিভিন্ন ধরনের সম্পত্তি, যেমন আর্থিক সম্পত্তি এবং প্রকৃত সম্পত্তি জামানত হিসাবে রাখা হয় তাকে আমরা বলি জামানত যুক্ত বন্ড। যথা বন্ধকি বন্ড, অর্থাৎ যে সকল বন্ড স্থায়ী সম্পত্তি জামানত থেকে ইস্যু করা হয় সেটাকে আমরা বলি বন্ধকি বন্ড, মর্টগেজ বন্ড অর মর্টগেজ লোন ইংলিশে বলা হয়। এবার মালিকানার উপর ভিত্তি করে বন্ডের শ্রেণী বিভাগ। মালিকানার ভিত্তিতে বন্ড দুই ধরনের, একটা বাহক বন্ড আর একটা হচ্ছে নিবন্ধিত বন্ড। এ ধরনের বন্ড বাহক কর্তৃক যে কোনো সময় ভাঙানো বা অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করা যায়। সুবিধা হচ্ছে এটাই, বাহক মানে কে, যে বন্ডটা বহন করে। বন্ড কিন্তু হস্তান্তরযোগ্য, হস্তান্তরযোগ্য না বন্ড, হস্তান্তরযোগ্য, অবশ্যই হস্তান্তরযোগ্য। একজন আরেকজনের কাছে হাত বদল করতে পারে, মানে এটা অঙ্গীকার পত্র। তো তো ইচ্ছা করলে সে ব্যাংকে বিক্রি করে দিতে পারে, ইচ্ছা করলে তার পানা তাকে দিতে পারে, কারণ এটাও কিন্তু এক ধরনের টাকার মতোই। তো বলা হচ্ছে এই ধরনের বন্ড বাহক কর্তৃক যে কোনো সময় ভাঙানো বা অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করা যায়। এ ধরনের বন্ডের সঙ্গে বিশেষ কুপন লাগানো থাকে এবং কুপনে নির্দিষ্ট কোনো তারিখে কত সুদ পরিশোধ করা হয়েছে তাও উল্লেখ করা হয়। বিশেষ কুপন মানে এরকম, মানে বন্ডের উপরে আলাদাভাবে কুপন লাগানো থাকে, সেখানে যার কাছে হস্তান্তর করা হয় তাকে কত টাকা সুদ পরিশোধ করছে বা কি করছে তা উল্লেখ করা হয়। এ কারণে বাহক বন্ডকে কুপন বন্ড নামেও অভিহিত করা হয়। বাহক বন্ডের প্রাপ্য সুদ আদায়ের জন্য বাহককে বন্ডটির অনুমোদিত প্রতিনিধির নিকট উপস্থাপিত করতে হয়, মানে যার কাছ থেকে সুদটা পাও না সেই অনুমোদিত প্রতিনিধির কাছে উপস্থাপন করতে হবে বাহককে বন্ডটা সুদ পাওয়ার জন্য। বাহক বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান সাধারণত কোনো ব্যাংকে তার প্রতিনিধি হিসাবে নিয়োগ দেয়, মানে এইসব বন্ড যারা ইস্যু করে তারা নির্দিষ্ট কোনো ব্যাংকেই প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয় এবং প্রতিনিধি ব্যাংক বাহক বন্ড যাচাই করার পর ইস্যুকারী কর্তৃপক্ষের ঘোষিত নিয়ম অনুযায়ী সুদ পরিশোধের ব্যবস্থা করে। মানে প্রতিনিধি ব্যাংক যে নিয়োগ দেয় তাকে ওই যাচাই করার পর ইস্যুকারী কর্তৃপক্ষের ঘোষিত নিয়ম অনুযায়ী কি করে, সুদ পরিশোধের ব্যবস্থা, মানে ওই ব্যাংকই করে সব। তারপরে নিবন্ধিত ব্যাংক, রেজিস্টার্ড বন্ড, যেসব বন্ডে ক্রমিক সংখ্যা, ঋণদাতার নাম ও ঠিকানা ইত্যাদি লিখিত থাকে সেগুলোকে নিবন্ধিত বন্ড। মানে এক কথা এগুলা সব রেজিস্টার থাকে, এই জন্য এটাকে বলা হয় নিবন্ধিত বন্ড। এ ধরনের বন্ড হস্তান্তর করতে হলে কোম্পানি অনুমতি নিয়ে করতে হয়, মানে কাউকে দিতে গেলে, এবং কোম্পানি বন্ড ধারকের বিবরণ সংশোধন করে দেয়। মানে কোম্পানি যারা বন্ড ধারক মানে যে ওই সময় পাবে তার বিবরণ সংশোধন করে দেওয়া হয়। কোম্পানি নিবন্ধিত বন্ড সমূহ তালিকাভুক্ত করে এবং ধারকের পরিবর্তন হলে তালিকাও সংশোধন করতে হয়। মানে নিবন্ধিত বন্ডগুলো তালিকাভুক্ত মানে রেজিস্টার্ড খাতা লিখে তারপর ধারক যে তার নাম পরিবর্তন করে এই তালিকা সংশোধন করতে হয়। এই ধরনের বন্ডে এটাকে বলা হয় নিবন্ধিত বন্ড। এরপরে আমরা যেটা আসবো অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে বন্ডের শ্রেণী বিভাগ। এটার মধ্যে প্রথমে যে বন্ডটা আছে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, অঙ্ক আছে, জিরো কুপন বন্ড। সম্ভবত আমাদের হিমু পারে, একটু জানতে চাচ্ছি জিরো কুপন বন্ড কি মিস্টার হিমু? জি স্যার, সরি আরেকবার একটু। জিরো কুপন বন্ড কি? জিরো কুপন বন্ড বলতে স্যার সেসব বন্ডকে বোঝায় যেগুলার, স্যার আমি বলি হ্যাঁ বলে বলো। স্যার যেসব বন্ডে কোনো সুদ প্রদান করা হয় না তাকে জিরো বন্ড, মানে যে সকল বন্ডের ক্ষেত্রে বন্ডের ধারককে, ধারক মানে যে বন্ডটা ক্রয় করছে তাকে কোনো প্রকার সুদ প্রদান করা হয় না তাকে জিরো কুপন বন্ড। এক কথায় বিনিয়োগকারী এই বন্ড থেকে কোনো সুদ পায় না।
জি স্যার, এটার ওই যে ম্যাচিউরড ভ্যালুকে 1 প্লাস কেডি বাই এন দিয়ে ভাগ করা না হয় ওটা স্যার। তোমার সূত্র মুখস্থ পারার জন্য বলে বলছো, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম সংজ্ঞাটা। আমি সংজ্ঞাটা এইভাবে বোঝাতে চাচ্ছিলাম যে এই বন্ড যারা কোম্পানির কাছ থেকে ক্রয় করে তারা কোম্পানির নিকট থেকে কোনো সুদ পায় না। তাহলে এদের লাভ কি? বিনিয়োগকারী লাভ কি? কেউ উত্তর দিতে পারবা? তাহলে ওরা যদি কোনো সুদে না পায় তা ওদের বেনিফিট কি? স্যার যখন মানে স্যার এটা এখানে সুদ দেয় না স্যার, বাট যখন এটা স্যার কিনে নেবে তখন অধিক দামে কিনে নেওয়া হয়, এই দামের ব্যবধানই স্যার তাদের লাভ। আচ্ছা আমি এবার বলি, এইসব বন্ড যারা ইস্যু করে দ্যাট মিনস কোম্পানি, তারা এইসব বন্ড বাট্টায় বা অবহারে বিক্রি করে। এখন বলতে পারো স্যার বাট্টায় আবার কি? যেমন বন্ডের দাম 100 টাকা, তারা বন্ডটা বিক্রি করবে বিনিয়োগকারীর কাছে বাজার মূল্য থেকে কম মূল্যে আর কি স্যার হ্যাঁ, বিক্রি করে। 70 টাকায় বিক্রি করবে। ফর এক্সাম্পল ধরো 100 টাকার বন্ড 70 টাকায় বিক্রি করবে। এখন বিক্রি করলো কার কাছে? যারা বিনিয়োগকারী তাদের কাছে। এবং মেয়াদ পূর্তিতে বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান বন্ড হোল্ডারের নিকট হতে এটি পুনঃক্রয় করে। আবার মেয়াদ পূর্তি মানে কি? ওই বন্ডের একটা মেয়াদ থাকে, ওই মেয়াদ শেষে যারা ইস্যু করছে ওই ইস্যুকারী প্রতিষ্ঠানই বিনিয়োগকারী বা বন্ড হোল্ডারের কাছ থেকে এটা আবার পুনরায় ক্রয় করে। তো পুনরায় ক্রয় করলে বন্ড হোল্ডাররা বিনিয়োগকারী লাভ বলতে ওটাই বোঝায়, সে যখন আবার ইস্যুকারী প্রতিষ্ঠানকে দিয়ে দেয় তখন সে ওই নামিক মূল্য তার কাছ থেকে আদায় করে। মানে বিনিয়োগকারী নামিক মূল্য মানে কি? ধরো 100 টাকার বন্ড আমি ইস্যুকারী কোম্পানি তোমার কাছে বিক্রি করলাম 70 টাকা। এখন তুমি বিনিয়োগকারী, তোমার কাছ থেকে আবার কোম্পানিটা কিনে নিবে, কিন্তু ওই 100 টাকা দিয়ে কিনতে হবে, 70 টাকা দিয়ে না। তাহলে এই উভয় মূল্যের পার্থক্যই হচ্ছে বিনিয়োগকারীর লাভ। এই উভয় মূল্যের পার্থক্য ক্রয় মূল্য থেকে বাদ দেওয়ার পর যা থাকে এটাই হচ্ছে তাদের লাভ। উদাহরণস্বরূপ এখানে উদাহরণ দিচ্ছে, এসিআই কোম্পানি 5 বছর মেয়াদি 20% রূপান্তরযোগ্য জিরো কুপন বন্ড 660 টাকায় ইস্যু করেছে। ইস্যু করেছে 660 টাকায়, মানে বিনিয়োগকারীর কাছে বিক্রি করছে 660 টাকায়, যার লিখিত মূল্য 1000 টাকা। লিখিত মূল্য মানে নামিক মূল্য, ফেস ভ্যালু। এই ক্ষেত্রে বন্ড হোল্ডার বা বিনিয়োগকারী মেয়াদ শেষে 1000 টাকাই পাবে। সুতরাং বিনিয়োগকারী লাভ হলো 1000 বিয়োগ 660, 393। বুঝাতে পারছি না? বুঝো নাই এখনো? মানে বিনিয়োগকারী লাভ কত? বিনিয়োগকারী লাভটা বুঝতে পারছো কত? মানে কিভাবে বুঝছি হলো? স্যার, কিন্তু স্যার এখানে বলছে যে স্যার হ্যাঁ, এখানে বলছে 5 বছর মেয়াদি 20% রূপান্তরযোগ্য, এটা বুঝলাম না। মানে রূপান্তরযোগ্য মানে মেয়াদ 5 বছর, বন্ড তো অবশ্যই 5 বছর থাকে। আর রূপান্তরযোগ্য বলতে এটা বোঝানো হচ্ছে যে এটা অন্য কোনো বন্ডে সে রূপান্তর করতে পারবে ইচ্ছা করলে। 20% ইন্টারেস্ট। 20% ইন্টারেস্ট বলতে এরকম মানে যে যদি তুমি কুপন বন্ডে নিয়ে যেতে চাও তাহলে ওখানে 20% সুদ পাবা। ও আচ্ছা আচ্ছা। কুপন বন্ডে তো সুদ দিতে হয়, কুপন বন্ডে সুদ দিতে হয়, কিন্তু এটা তো জানোই, আমরা বলছি আগে। জি আচ্ছা এবার আসি আমরা পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড। পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড যেসব বন্ডের সুদের হার বা কুপন রেট স্থির থাকে না, মানে নির্দিষ্ট থাকে না, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর 6 মাস বা 1 বছর সমন্বয় করা হয়, তাকে পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড বলে। মানে সুদের হারটা নির্দিষ্ট না, এটা পরিবর্তন করা আচ্ছা হয়। স্যার, হ্যাঁ, এই যে আগের এটাতে তো স্যার মনে করেন সুদে যদি আমি এটা কিনি তাই 20% রূপান্তরযোগ্য, তাহলে তো স্যার মনে করেন 5 বছর প্রায় মানে 1000 টাকার মতো লাভ হয়। না যদি এমন 200 হয় না, আমি টাকা। তোমারে বলি, যদি এমন হয় যে সে মনে করে যে 5 বছর মেয়াদি জিরো কুপন বন্ড কেনার পরে তার এখানে লাভ অত হচ্ছে না, সে ইচ্ছা করলে জি। এই বন্ডকে কুপন বন্ডে রূপান্তর করে 20% ইন্টারেস্ট নিতে পারবে। এখন তুমি বলতে চাচ্ছ যে 20% ইন্টারেস্ট তার আরো বেশি হয়, ওটাতেই তো লাভ বেশি। জি। ওটাতে লাভ বেশি করতে পারবে, কিন্তু ওখানে আবার শর্ত জুড়ে দেওয়া হয়, অনেক কিছু আছে, কত বছর ধারণ করতে হবে। ওগুলো আমরা এখানে বিস্তারিত নাই তো এই জন্য বিস্তারিত বলতে পারতেছি না। জি। ওগুলো শর্ত আছে, একবারে তুমি ধরেই আজকে কিনলা কালকেই রূপান্তর করতে পারবে না, এই সুযোগ নেই। আচ্ছা এবার আমরা যেটা বললাম, যেসব বন্ডের সুদের হার বা কুপন রেট স্থির থাকে না, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর 6 বছর বা 1 বছর সমন্বয় করা হয়, তাকে পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড বলে। মুদ্রা বাজার অথবা মূলধন বাজারের হারের পরিবর্তনের ভিত্তিতে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সুদের হার সমন্বয় করা হয়ে থাকে। যখন ভবিষ্যতে মুদ্রাস্ফীতি এবং সুদের হার অনিশ্চিত থাকে তখন এই ধরনের বন্ড জনপ্রিয় হয়। মানে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, অর্থের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, এরকম সম্ভাবনা যদি থাকে তখন কিন্তু এই সুদের হারটাও পরিবর্তন হয়ে যায় বাজার সুদের কারণে, তখন এই ধরনের বন্ডটা খুব জনপ্রিয় হয়। আমাদের দেশে 2010 সালে ব্র্যাক ব্যাংক কোম্পানি লিমিটেড 25% রূপান্তরযোগ্য অধীন বন্ড ইস্যু করেছিল। এই ক্ষেত্রে সর্বনিম্ন সুদ হার হলো 12.5%। মানে বিষয়টা এরকম, মানে ওরা
20% রূপান্তরযোগ্য বন্ড ইস্যু করে, আবার মিনিমাম সুদের হারও বলে দিচ্ছে যে 12.5%, এর নিচে আসবে না। ওঠানামা করবে তবে এর নিচে না, ওঠানামা করবে মানে 12.5% থাকবে। এরপর হচ্ছে তলবযোগ্য বন্ড, যে বন্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোনো রেট দেই? ম্যাক্সিমামটা তো বলে দিচ্ছে যে ব্র্যাক ব্যাংক কোম্পানি 25% রূপান্তরযোগ্য অধীন বন্ড ইস্যু করছে, কিন্তু এই 20% সবসময় ঠিক থাকবে না, এটা উঠানামা করবে। কেন উঠানামা করবে? মুদ্রাস্ফীতির কারণে। তো উঠানামা করলেও এটা হারটা 12.5% এর নিচে হবে না। তারপরে তলবযোগ্য বন্ড, যে বন্ডের ক্ষেত্রে বন্ড ইস্যুকারী কোম্পানি বন্ডের মেয়াদ পূর্তির পূর্বেই বন্ড হোল্ডারের নিকট হতে বন্ড ক্রয় করার অধিকার রাখে, তাকে তলবযোগ্য বন্ড বলে। সম্ভবত এটা আমরা এর আগেও একটা বন্ড আলোচনা করছিলাম, যেটা জুনায়েদকে জিজ্ঞাসা করছিলাম, সেটা এটা জি জি স্যার। একই জিনিস। তো এখানে বলছে যে বন্ডের ক্ষেত্রে বন্ড ইস্যুকারী কোম্পানি বন্ডের মেয়াদ পূর্তির পূর্বেই বন্ড হোল্ডারের নিকট হতে বন্ড ক্রয় করার অধিকার রাখে, তাকে তলবযোগ্য বন্ড বলে। যখন বাজার সুদের হার বন্ডের কুপন সুদের হারের চেয়ে কম থাকে, তখন কোম্পানি বন্ড তলব করে থাকে এবং কম সুদ হারের নতুন বন্ড ইস্যু করে। মানে যদি বাজার সুদের হার কুপন সুদের হার থেকে কমে যায় মানে নির্দিষ্ট রেট থেকে সুদের হার কমে গেছে, তখন কোম্পানি কি করে? ওই বিনিয়োগকারীর কাছ থেকে বন্ডটা তলব করে নিয়ে নেয় এবং কম সুদ হারে নতুন বন্ড ইস্যু করে। আবার এটাই হচ্ছে তলবযোগ্য। তারপরে পুট বন্ড, যে বন্ডের ক্ষেত্রে বন্ড হোল্ডারের অধিকার রয়েছে বন্ডটি ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছে সমমূল্যে বিক্রি করার। মানে যে বন্ডের ক্ষেত্রে বন্ড হোল্ডারের অধিকার রয়েছে, মানে বন্ড হোল্ডার মানে কে? যে বিনিয়োগ করছে তার অধিকার রয়েছে বন্ডটি ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছে সমমূল্যে বিক্রি করে টাকা ফেরত পাওয়ার, তাকেই ফুট বন্ড বলে। সমমূল্য বুঝো তো নাকি? মানে 100 টাকার বন্ড 100 টাকায় বিক্রি করে টাকা ফেরত পাওয়া, তাকে ফুট বন্ড বলে। স্থির কুপন রেট বন্ডের ক্ষেত্রে বাজার সুদের হার বৃদ্ধি পেলে বন্ডের মূল্য হ্রাস পায়। ওই যেটা আমরা আগেও বলছিলাম, সুদের হার বাড়লে এটা একটা নীতিও আছে ঝুঁকির মধ্যে, সুদ হারের ঝুঁকি বলা হয়। তো সুদের হার যদি বৃদ্ধি পায় তখন বন্ডের মূল্য হ্রাস পায়। ফলে বন্ড হোল্ডার বন্ড ইস্যুর তারিখ হতে একটি নির্দিষ্ট সময়, যেমন উদাহরণস্বরূপ 5 বছর পরে বন্ডগুলো বাজারে বিক্রি করে প্রাপ্ত অর্থ অধিকারে অন্য কোথাও বিনিয়োগ করতে পারে। মানে যদি সুদের হার বৃদ্ধি পায় তখন বন্ডের মূল্য হ্রাস পায়, তখন বন্ড হোল্ডার কি করে? ইস্যুর তারিখ হতে নির্দিষ্ট সময়, যেমন 5 বছর পরে বন্ডগুলো বাজারে বিক্রি করে প্রাপ্ত অর্থ আবার অন্য কোথাও বিনিয়োগ করে ফেলে। যেহেতু তার বন্ডের মূল্য কমে গেছে, সে অন্য কোথাও এটা বিনিয়োগ করে ফেলে। এটাই হচ্ছে পুট বন্ড। আর রূপান্তরযোগ্য বন্ড, যদি কোনো বন্ডকে তার ধারক প্রয়োজনে বা নিজ ইচ্ছা কোম্পানি সাধারণ শেয়ারে রূপান্তরিত করতে পারে, তাহলে এমন বন্ডকে রূপান্তরযোগ্য বন্ড বলে। মানে বন্ডকে শেয়ারে রূপান্তর করবে। লাভ কি বন্ডকে শেয়ারে রূপান্তর করলে? ধারকের লাভ কি? বন্ডকে শেয়ারের মালিকানা সত্ত্ব পাওয়া যায় আর কি স্যার। মানে কোম্পানি মালিকানা সত্ত্ব পাওয়া যায় স্যার, তারপরে লাভ বেশি পাওয়া যেতে পারে। প্রথমত কোম্পানির মালিকানা সত্ত্ব বা কোম্পানির যে কোনো ব্যাপারে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার থাকে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত, যে কোনো ব্যক্তিত্ব মূল উদ্দেশ্য আসলে লাভ ছাড়া তো কাজ করে না। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যদি কোম্পানি লাভ করে অতিরিক্ত পরিমাণে, তাহলে সে অতিরিক্ত লাভেরও ভাগিদার হবে। কিন্তু বন্ড হোল্ডাররা তো অতিরিক্ত লাভের ভাগিদার হয় না, হয় নাকি? বন্ড হোল্ডাররা না, হয় না স্যার। কোম্পানি এমন সত্ত্বে বন্ড ইস্যু করতে পারে যে তা প্রতি বছর একটি সুদ পরিশোধের মাধ্যমে পরিশোধযোগ্য। আবার এমন উল্লেখ থাকতে পারে যে বন্ডের 5 বছর মেয়াদে 50% রূপান্তরযোগ্য, যার অর্থ হচ্ছে সুদ পরিশোধের দ্বারায় 5 বছরে বন্ডের 50% পরিশোধিত হয়ে যাবার পর তার অবশিষ্ট মূল্য শেয়ারে রূপান্তর করা যাবে। যে একটু আগে জুনায়েদকে আমি এই কথাই বলছিলাম, তাকে একটা কন্ডিশন দিয়ে দিবে যে তুমি ইচ্ছা করলে রূপান্তর করতে পারবা, তবে তোমাকে 5 বছর পর্যন্ত সুদ চালাই যাওয়ার পরে বা একটা সময় পর্যন্ত সুদ চালা যাওয়ার পর অবশিষ্ট বন্ডের টাকা বা কিস্তির টাকা যে সুদ সব চালা যাওয়ার পর অবশিষ্ট যে টাকা থাকবে সেটাকে শেয়ারে রূপান্তর করবে। অর্থাৎ উক্ত বন্ডের ধারক অবশিষ্ট মূল্যের সমমানের শেয়ারে অধিকার। বন্ড একবার শেয়ারে রূপান্তরিত হলে তাকে আবার বন্ডে রূপান্তরিত করা যায় না। এখানে আবার একটা কন্ডিশন আছে, যদি তুমি একবার শেয়ারে রূপান্তর করে ফেলো তাহলে এটাকে আর পুনরায় বন্ডে রূপান্তর করতে পারবা না। মানে স্যার এমন যে সায়েন্স থেকে কমার্সে আবার সায়েন্সে যাওয়া যায় না। মানে সায়েন্স থেকে কমার্সে আসলে তো আসা যায়, কিন্তু কমার্স থেকে সায়েন্সে যাওয়া যায় না, সমস্যা তো ওই জায়গাটা। জি স্যার, এইটা আর কি এরকম। তা আমাদের দেশে 2010 সালে এসিআই কোম্পানি বলছে এখানে 5 বছর মেয়াদি 20% রূপান্তরযোগ্য জিরো কুপন বন্ড ইস্যু করেছে। এই ক্ষেত্রে 5 বছর পরে বন্ডের লিখিত মূল্যে 20% সাধারণ শেয়ারে রূপান্তরিত হবে। মানে সব না, ধরো 1000 টাকা বন্ডের 20% সাধারণ শেয়ারে রূপান্তরিত, বন্ডের লিখিত মূল্যের 80% নগদ অর্থে রূপান্তরিত।
আর বাকি 80% হচ্ছে নগদ। তার মানে কন্ডিশন থাকে, আসলে সব রূপান্তর করা যায় না। তো এই হচ্ছে আমাদের রূপান্তরযোগ্য বন্ড নিয়ে কথা বললাম। এখন আমরা অঙ্ক নিয়ে কথা বলবো, অর্থাৎ অঙ্কের সূত্র নিয়ে কথা বলবো। বন্ডের মূল্য নির্ধারণ, এটা আমাদের অঙ্ক। আরো আছে অনেক কিছু। বন্ডের মূল্য নির্ধারণ। তো বন্ডের মূল্য নির্ধারণ, ডিটারমিনেশন অফ ভ্যালু অফ বন্ড বলে এটাকে। তো যে কোনো সম্পত্তির মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে আমরা মূল্যায়ন বলি। এই সম্পত্তি দু ধরনের, যথা প্রকৃত সম্পত্তি রিয়েল অ্যাসেট এবং আর্থিক সম্পত্তি ফিনান্সিয়াল অ্যাসেট। এখন আর্থিক সম্পত্তি বা সিকিউরিটি বলতে সাধারণ শেয়ার, অগ্রদের শেয়ার, বন্ড, ঋণপত্রকে বোঝে। এগুলো আর্থিক সম্পত্তি ফিনান্সিয়াল অ্যাসেট। আর রিয়েল অ্যাসেট তো আমরা জানি দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র এগুলা। তো এখন অর্থাৎ মূল্যায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ঝুঁকি এবং আয়ের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কোনো সম্পত্তির মূল্য নির্ণয় করা হয়। ঝুঁকি এবং আয় দুটাই সমন্বয় করা হয়। কারণ ঝুঁকি বলতে তুমি কি বোঝাচ্ছ আসলে? এরকম যে আমি বর্তমানে বিনিয়োগ করলাম একটা বন্ডে কোম্পানির, এটা থেকে আয় আসবে কি বর্তমানে না ভবিষ্যতে? কথা বুঝো নাই? আমি বর্তমানে একটা কোম্পানির বন্ডে বিনিয়োগ করলাম, এখান থেকে আয় আসবে কখন, বর্তমানে না ভবিষ্যতে? বর্তমান ভবিষ্যতে। ভবিষ্যতে। এখন ভবিষ্যতে যে আয়টা আসবে সে আয়ের সাথে কি ঝুঁকি আছে না নাই? ঝুঁকি জড়িত আছে না নাই? আছে। অবশ্যই ঝুঁকি আছে, কারণ আমি কনফার্ম হয়ে বলতে পারবো না এত টাকাই হবে আয়। সেটা কমও হতে পারে, সেটা বেশিও হতে পারে। তাহলে এই যে ভবিষ্যতে যে আয়, তার সাথে যেহেতু ঝুঁকি জড়িত আছে, ঝুঁকি এবং আয়ের সমন্বয়ের মাধ্যমে এখানে সম্পত্তির মূল্য বা বন্ডের মূল্য নির্ধারণ করা হয়। বিভিন্ন আর্থিক এবং প্রকৃত সম্পত্তি হতে ভবিষ্যতে যে প্রত্যাশিত সুবিধা বা নগদ প্রবাহ পাওয়া যাবে, সেই ক্ষেত্রে এই মূল্যায়ন প্রক্রিয়াটি ব্যবহার করে ওই সকল সম্পত্তির মূল্য নির্ণয় করা যায়। একটি নির্দিষ্ট সময়ে কোনো সম্পত্তির মূল্য নির্ণয় করতে আর্থিক ব্যবস্থাপক অর্থের সময় মূল্যের কৌশল সমূহ এবং ঝুঁকি ও আয়ের ধারণা ব্যবহার করে থাকে। আমরা যে অর্থের সময় মূল্য করে আসলাম সেটার কৌশল এখানে কাজে লাগবে, এবং একই সাথে আমরা এখনো করি নাই ঝুঁকি ও আয়, সেটারও সমন্বয় সাধন করতে হবে। মানে আমরা বলছিলাম অর্থের সময় মূল্য টপিকে যে আজকের 100 টাকা আজ থেকে 1 বছর পরে 100 টাকা সমান মূল্য বহন করে না। তো আমরা যদি ভবিষ্যতে ধরো 500 টাকা পাই, সেটার বর্তমান মূল্য তো 500 টাকা না। তো এখানে এই কাজটা করতে হবে। আর দ্বিতীয়ত, আমি ভবিষ্যতে যে আয়টা পাবো সেটার সাথে ঝুঁকি জড়িত, সেই ঝুঁকির সাথে আয় সমন্বয় করে এখানে বন্ডের মূল্য বের করতে হবে। তো মূল্যায়ন প্রক্রিয়ার 3টি প্রধান উপাদান রয়েছে, যথা নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো, নগদ প্রবাহের সময়কাল এবং ঝুঁকি ও প্রত্যাশিত আয়ের হার। তো নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো বলে যেটাকে। আচ্ছা, নগদ প্রবাহ আর মুনাফা কি একই জিনিস না, না পার্থক্য আছে? বলতে পারবো তোমরা নগদ প্রবাহ আর মুনাফা একই বিষয় না পার্থক্য আছে? স্যার নগদ মুনাফা। নগদ প্রবাহ ক্যাশ ফ্লো বলে ইংলিশে, আর মুনাফা, এই দুটা বিষয় কি একই না স্যার, পার্থক্য? একই না পার্থক্য আছে? একই। কি আমার কথা শুনতে পাচ্ছ না ঘুমাচ্ছ সবাই? বাকিরা তো কিছু বলে না। শুনতে পাচ্ছি। আমি বলতে প্রশ্ন করছিলাম, প্রশ্নটা শুনো একটু। নগদ প্রবাহ আর মুনাফা একই বিষয় না পার্থক্য আছে? স্যার, শিওর না। শিওর না। আর স্যার, একই বিষয়। না, একই বিষয় না, পার্থক্য আছে। পার্থক্য কি? স্যার, মুনাফা নগদ প্রবাহ বলতে স্যার 2 রকম প্রবাহ বুঝি, একটা আন্তঃপ্রবাহ মানে টাকা আসছে, আর একটা বহিঃপ্রবাহ মানে গেছে। বাট মুনাফা বলতে স্যার আমরা কোনো কিছুর উপর ভিত্তি করে, সুদের হারের উপর ভিত্তি করে যে অর্থটা পাই বা দেই। না, হয় নাই। তারপরে আমি বলি, যেহেতু তোমার তুমি ডেফিনিশনটা নগদ প্রবাহের প্রকারভেদটা সঠিক বলেছো, এটা কোনো ভুল নাই, বাট মুনাফাটা ঠিক মতো বলো না। যাই হোক, নগদ প্রবাহ বলতে ও যেটা বলছে, নগদ প্রবাহ হচ্ছে কোনো প্রকল্পে বিনিয়োগ করলে সেখান থেকে আমি যে টাকাটা আর্ন করি, মানে যে টাকাটা নগদে পাই, নগদে পাই। মানে এই বিষয়টা এরকম, মানে ধরো আমি বিনিয়োগ করলাম 5 লাখ টাকা একটা প্রকল্পে, ওইখান থেকে আমি প্রতি বছর নগদে পাই 50,000 টাকা। এটা হচ্ছে নগদ প্রবাহ। এবার আসি মুনাফা। মুনাফা হচ্ছে যে আমি একটা প্রকল্পে বিনিয়োগ করলাম 5 লাখ টাকাই। তো সব ধরনের নগদ লেনদেনকে নগদ প্রবাহ বলে না, মানে নগদ অর্থের লেনদেন। হ্যাঁ, নগদ অর্থের লেনদেনই নগদ প্রবাহ। কিন্তু আমি এখন যেটা বলতে চাচ্ছি মুনাফা, মুনাফা সংজ্ঞাটা হচ্ছে এরকম যে আমি কোন একটা প্রকল্পে বিনিয়োগ করলাম 5 লাখ টাকা, কিন্তু বর্তমান বছরে আমার আয় হয়েছে 1 লাখ টাকা, কিন্তু নগদে পাইছি 50,000 টাকা। তাহলে তুমি কি বলবা দুটা জিনিস এক, নগদ প্রবাহ আর মুনাফা এক হলো?
কেমনে 1 হলো? কারণ আমার আয় হয়েছে 1 লাখ, আমি নগদে পাইছি 50,000 টাকা, তাহলে বাকি টাকা কই গেল? বাকি টাকা বাকি দিয়ে আছে, বাকি টাকা বাকি দিয়ে আছে, ওটা এখন আমি পাই নাই। তাহলে এখানে নগদ প্রবাহ কত? এখানে নগদ প্রবাহ 50,000, আর এখানে যদি বলা হয় আয় কত, 1 লাখ। তার মানে কি আয় বা মুনাফার মধ্যে অনগদ টাকাও থাকতে পারে, অনগদ লেনদেনও থাকতে পারে, কিন্তু নগদ প্রবাহের মধ্যে কোনো অনগদ লেনদেন থাকবে না, কোনো অনগদ লেনদেন থাকবে না। আমার কথা কি বুঝছো না বুঝো নাই? বুঝছি। তো এখন যে কোনো সম্পত্তির মূল্য নির্ভর করে এটা হতে ভবিষ্যতে যে নগদ প্রবাহ পাওয়া যাবে তার উপর। এই নগদ প্রবাহ হতে পারে বার্ষিক নগদ প্রবাহ, বছরে একবার, মিশ্র নগদ প্রবাহ, মানে এক এক বছর এক এক রকম, এমনকি একক নগদ প্রবাহ কোনো আর্থিক সিকিউরিটি অর্থাৎ শেয়ারে বিনিয়োগ করলে লভ্যাংশ এবং বন্ডে বিনিয়োগ করলে সুদ পাওয়া যায়। এই যে লভ্যাংশ যদি নগদে পাই ওটাই নগদ প্রবাহ, বন্ডে বিনিয়োগ করলে যদি সুদ নগদে পাই ওটাই নগদ প্রবাহ। তো নগদ প্রবাহের সময়কাল, নগদ প্রবাহ অনুমান বা নির্ধারণ করার পর ওই নগদ প্রবাহের সময় অবশ্যই জানতে হবে আমি কখন পাচ্ছি। যেমন আমি যদি বলি আমি একটা প্রকল্পে 5 লাখ টাকা বিনিয়োগ করলাম, এখন আমি 6 মাস পরে 50,000 টাকা পাইছি, আর 1 বছর পরে আমি পাইছি ওইখান থেকে 60,000 টাকা। 1 বছর পরে, তাহলে কোনটা বেশি মূল্যবান? 6 মাস পরের টাকাটা বেশি মূল্যবান না 1 বছর পরের টাকাটা বেশি মূল্যবান? স্যার আপনার কথাটা আরেকবার বলেন, একটু মানে কেটে আমি যাচ্ছে। আমি আবার বলি বিষয়টা, আমি ধরো একটা প্রকল্পে বিনিয়োগ করলাম 5 লাখ টাকা 5 বছরের জন্য, এখন ওইখান থেকে আমি প্রথম বছরে, শোনা গেছে স্যার। আমি আবারও বলি, হ্যাঁ শোনা যাচ্ছে, আমি একটা প্রকল্পে বিনিয়োগ করলাম 5 লাখ টাকা 5 বছরের জন্য, ওইখান থেকে ধরো আমি প্রথম বছরে 50,000 টাকা পেলাম, দ্বিতীয় বছরে 70,000 টাকা পেলাম, নগদেই পেলাম। তাহলে এখানে প্রথম বছরে যে 50,000 টাকা পেলাম সেটা বেশি মূল্যবান না দ্বিতীয় বছরে যে 70,000 টাকা পেলাম সেটা বেশি মূল্যবান? স্যার প্রথম বছরটা বছরে স্যার। 50,000। প্রথম বছরে 50,000 টাকা কেন মূল্যবান বলো দেখি একটু? প্রথম বছরের টাকাটা কারণ দ্বিতীয়- স্যার বর্তমান প্রথম মূল্য বছরে 50,000 ভবিষ্যৎ মূল্যের থেকে অধিক মূল্যবান। এটা তো আজকের বুঝছি, 100 কিন্তু টাকা আগামীকালকে 110 টাকা। না ওটা না, বলতে চাচ্ছি যে তুমি ধরো সময়ের ব্যবধান, যেটা তুমি 1 বছর আগে 50,000 টাকা যদি তুমি পাও একটা প্রকল্প থেকে, সেই টাকাটা তুমি পরবর্তী বছরে তো আবার অন্য জায়গায় বিনিয়োগ করে ফেলতে পারবো, এখান থেকে আরো আয় করা যাবে, জি করা যাবে না? কিন্তু 2 বছর পরে যাবে। তুমি 2 বছর পরে তুমি 70,000 টাকা পাইলা, সেটা যদি তুমি বিনিয়োগ করবা কই, সেটা তো তুমি 2 বছর পরে পাইছো, সেটা আবার পরবর্তীতে বিনিয়োগ করতে হবে পরবর্তী বছরের জন্য। তার মানে কি তুমি যত আগে টাকা পাবা সেই টাকাটা তত বেশি মূল্যবান, তত বেশি মূল্যবান। এই জন্য আমরা ওই যে পেব্যাক সময় নামে একটা সময় আছে, এটা আমরা 9-10 এ করছিলাম যে পেব্যাক সময় পিরিয়ড। তো এইখানে আমরা বলি জি যে স্যার, পিভিপি। হ্যাঁ পিবিপি, যে যত তাড়াতাড়ি আমার নগদ অর্থ বিনিয়োগকৃত অর্থ উঠে আসে ততই আমার ভালো, এখানে এটাই বোঝাচ্ছে আর কি। সময়কাল অত্যন্ত ওইখানে অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। নগদ প্রবাহের সময় অবশ্যই জানতে হবে, অর্থাৎ সম্পত্তি হতে নগদ প্রবাহ কখন পাওয়া যাবে, এটা কি বছরের শুরুতে নাকি বছরের শেষে পাওয়া যাবে তা জানা প্রয়োজন। যদিও নগদ প্রবাহ বছরের যে কোনো সময় ঘটতে পারে, তো আমরা আলোচনার সুবিধার্থে ধরে নেব যে নগদ প্রবাহ বছরের শেষেই ঘটতে পারে। যদি কোনো অঙ্কে না বলা থাকে যেটা কখন পাওয়া যাচ্ছে, তখন তোমাকে ধরে নিতে হবে এটা বছরের শেষেই পাওয়া যাচ্ছে। এরপরে ঝুঁকি ও প্রত্যাশিত আয়ের হার। নেক্সট, কোন নগদ প্রবাহের সাথে জড়িত ঝুঁকির মাত্রা এর মূল্যকে প্রভাবিত করে। মানে ঝুঁকি অবশ্যই আছে, কারণ ভবিষ্যতে আমি টাকা পাবো, সেখানে তো ঝুঁকি আছে। ঝুঁকির মাত্রাও মূল্যকে প্রভাব বিস্তার করে। সাধারণত নগদ প্রবাহের ঝুঁকি যত বেশি এটির মূল্য তত কম, ঝুঁকি যত বেশি এটির মূল্য তত কম। মানে কি যেখানে ঝুঁকি বেশি ওটার মূল্য তত কম। আর্থিক ঝুঁকিকে অধিক ঝুঁকিকে উচ্চ প্রত্যাশিত আয়ের